সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম। বাম দিকে আছেন তরঙ্গ নিউজের নির্বাহী সম্পাদক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ইমরান হোসাইন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 24 নভেম্বর 2025। গত 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বিডিআর বিদ্রোহের বিচার শুরু আজ রাঙামাটিতে। 2011 মনমোহনকে খালেদার চিঠি, টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ করুন। 2012 সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। 2013 সালাউদ্দিন কাদেরের আইনজীবী ফখরুল 4 দিনের রিমান্ডে। 2014 মুন্সিগঞ্জে বিএনপির গণসংযোগে আওয়ামী লীগের হামলা। 2016 মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হয়নি জাতিসংঘ। 2017 গুম শুধু এদেশে নয়, অন্য দেশেও হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রী। 2018 লাকসামে বিএনপি নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা, আহত 5। 2019 রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ দেবে না চীন। 2021 শিক্ষার্থীদের বিক্ষোভ চলছেই, ছাত্রলীগ কর্মীদের হামলা। 2022 অবৈধ পণ্য আমদানির আড়ালে অর্থ পাচার। আলোচনা শুনব। প্রথমে যাচ্ছে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই, আপনার কাছ থেকে। 2009 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি বিডিআর বিদ্রোহের বিচার শুরু আজ রাঙ্গামাটিতে। আসলে এটি বিদ্রোহ ছিল না পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল তা আজও মীমাংসিত নয়। নানান ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আজকে এখনও পর্যন্ত এই ঘটনাটির ন্যায় বিচারের প্রত্যাশা রয়েছে, বিশেষ করে ভুক্তভোগী পরিবার বা শহীদ পরিবারের। এই কাজটি যারা ঘটিয়েছিল তারা কেন আজও ধরাছোঁয়ার বাইরে, বা তাদের বিষয়গুলো আলোচনায় আসে কিন্তু বিচারের টেবিলে তাদের নাম আজও যায়নি কেন? দেখুন, এটা এমন একটা স্পর্শকাতর বিষয়। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের মতো যে একটা জঘন্যতম একটা হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছিল, এটা পৃথিবীর ইতিহাসে নজির না হলে বাংলাদেশ বিশেষ করে উপমহাদেশের আমাদের এর নজিরবিহীন একটা ঘটনা। বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল একটা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর অংশ হিসেবেই বিডিআর যারা সীমান্তে রক্ষায় কাজ করছেন, এই বিডিআরের যারা কমান্ডিং অফিসার সবাই ছিলেন হলো বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে নিয়োগকৃত। আপনি একটু পেছনে ফিরে দেখে তাকান, 1999 এবং 2000 সালের দিকে দেখেন, আপনি বড়াইবাড়িতে একটা হত্যাকাণ্ড ঘটেছিল, বিডিআর এবং বিএসএফের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে কিন্তু একটা বড় ধরনের ম্যাসাকার হয়েছিল বিএসএফের। বিএসএফ শুধু না, ওই সময় যেটা শোনা যায় ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে যে চৌকোর যে দলটা, ওটাকে বলা হলো ব্ল্যাক ক্যাটস। এই ব্ল্যাক ক্যাটস অংশগ্রহণ করেছিল বাংলাদেশের বিডিআরের সাথে এই যুদ্ধে। বিডিআর সাহসিকতার সাথে ওনলি 13 জন বিডিআর সৈনিক ভারতীয় সেই দুর্দর্শক ব্ল্যাক ক্যাটসকে পরাভূত করে তাদেরকে বাংলাদেশ থেকে তো বিতাড়িত করেছিলই, পাশাপাশি
এরা ইতিহাস যেটা বলে বা বিভিন্ন সাক্ষ্য প্রমাণ যেটা বলে যে 125-এর মতো ভারতীয় সেখানে তারা নিহত হয়েছিলেন। বাংলাদেশের সাধারণ জনগণ বিডিআরের সাথে হাত মিলিয়ে লাঠি হাতে, কোদাল হাতে, কাঁচি হাতে নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক বিডিআরের সাথে যোগ দিয়ে ভারতীয় বাহিনীকে পরাভূত করেছিল। এটা 2000 সালের ঘটনা। এটা কিন্তু ভারতীয় বাহিনী কিছুতেই মেনে নিতে পারছিল না। ভারতীয় পার্লামেন্ট পরের দিন দাঁড়িয়ে বলেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশের বিডিআরের সদর দপ্তরকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু হুঙ্কার করেছিলেন। তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় ছিলেন, আপনি নিশ্চয়ই মনে আছেন। আপনি দেখেন এই যে 2009 সালে 25শে ফেব্রুয়ারি যে পিলখানার ঘটনাটা ঘটলো, ওইটার সাথে কিন্তু একটা ধারাবাহিকতা আছে। কারণ ভারত বরাবরই বলেছিল এটার প্রতিশোধ তারা নেবে। প্রতিশোধ সীমান্তে বিডিআরের সাথে লড়াই করে যখন তারা কিছুতেই পারছিল না, তখন আভ্যন্তরীণ একটা শক্তি এবং তাদের যে শক্তি, যেটা তাদের উইংগুলো একত্রিত হয়ে এই ধরনের বড় ধরনের একটা ম্যাসাকার করেছিল বলে বাংলাদেশের সাধারণ মানুষ বা বিশ্লেষক যারা তারা কিন্তু ধারণাগুলো করে। যার ফলে বিডিআরের যে দরবার হল, যেটা তাদের একত্রিত হওয়ার একটা প্রোগ্রাম প্রতি বছরই একবার করে হয়ে থাকে, সেই দরবার হলের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটাকে উপলক্ষ করা হয়েছিল মাত্র। এখানে যে সমস্ত চৌকস সেনা অফিসারদের হত্যা করা হয়েছিল, বলা হয়েছিল যে বিডিআরের পোশাক পরে বিডিআরের সৈনিকরা এই হত্যাকাণ্ডে ন্যায্য মূল্যের রেশনিংয়ের যে দোকানটা, যেটা সেই দোকানের চাল ডাল বিক্রির যে টাকা পয়সার যে লভ্যাংশ, সেই লভ্যাংশ নিয়ে একটা বিরোধ। মূলত কিন্তু ঘটনা এরকম কিছু ছিল না। কারণ আপনি দেখবেন এই গত কিছুদিন আগেও এই যিনি নিহত হয়েছেন, যারা 57 জন সেনা কর্মকর্তা, একজন সেনা কর্মকর্তা স্ত্রী প্রকাশ্যেই পত্রিকায় এবং টিভিতে কিন্তু সাক্ষাৎকার দিয়ে বলছিলেন যে ওর সাথে, মানে ওনার হাজব্যান্ডের সাথে যখন কথা হচ্ছিল, তখন কিন্তু সে বারবার বলতেছে যারা কথা বলতেছে হিন্দিতে কথা বলতেছে, এবং এই কথা বলার পরেই কিন্তু দেখা যেতেছে তাকে মেরে ফেলছে। এবং এই কথা বলার পরে কিন্তু দেখবেন তার মুখে কিন্তু বন্ধ করা দিয়েছে, তাকে মিডিয়ার সামনে নেওয়া হচ্ছে না। তো সুতরাং ম্যাসাকারের সাথে যারা জড়িত, প্রত্যক্ষভাবে আমরা যারা দেখছি যে বিডিআরের জওয়ানরা এর মধ্যে জড়িত, কিন্তু নেপথ্যে যারা ছিল, এটি একটি ভারতীয় এবং বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার কিলিং হতে পারে। ওই সময়ে এত বড় একটা ম্যাসাকার এবং কিলিং হওয়ার পরে তৎকালীন মেজর জেনারেল মইনুল, উনি কিন্তু দায়িত্ব গ্রহণ করার পরে প্রথমে দৌড়ে গেছেন ভারতে। উনি কিন্তু বাংলাদেশের বিডিআরের কোনো সেক্টরে বা বিডিআরের কোনো বা আর্মির কোনো অফিসারের সাথে কিন্তু বসেন নাই, বা বাংলাদেশের কোনো নীতি নির্ধারণের সাথে যারা বিশেষ করে নিরাপত্তার সাথে যারা তাদের সাথে কিন্তু বৈঠক করেন নাই। উনি বৈঠক করেছিলেন ভারতে গিয়ে, এবং ওখান থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বললেন যে আমাদেরকে বিডিআরকে ঢেলে সাজাতে হবে, প্রয়োজনে নাম পরিবর্তন করতে হবে। অর্থাৎ ভারতের কিন্তু এই দাবিটা ছিল 2000 সালে তারা কিন্তু বলেছিলেন যে বিডিআরকে তারা ধ্বংস করে দেবেন। তো বিডিআরকে ধ্বংস করার জন্য বিডিআর একটা বাহিনীকে তো সরাসরি নির্মূল করে দেওয়া যায় না। প্রথম যে কাজটা করেছেন, প্রথম কাজটা হলো যে তার নামটাকে তারা পরিবর্তন করে, বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ নামকরণ করেছেন। যে এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা। একটা বাহিনীকে ধ্বংস করা মানে একটা দেশের উপরে কিন্তু মূলত বড় ধরনের একটা সার্বভৌমত্বই ধ্বংস করা, হস্তক্ষেপ, এবং সেই অনুযায়ী দেখেন বিডিআরের নামটা পরিবর্তন করা হয়েছে, বিডিআরের পোশাককে পরিবর্তন করা হয়েছে, ইভেন কি বিডিআরের যে সমস্ত স্থাপনাগুলো আছে, সেই সমস্ত স্থাপনাগুলোতে যে সমস্ত স্লোগানগুলো আগে ছিল, সেই স্লোগানগুলোকে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা এই যে 5ই আগস্ট ফ্যাসিস্ট পরিবর্তনের পরে আপনি দেখেন যে সমস্ত সেনাবাহিনীর অফিসার নিহত হয়েছেন, তারা যেমন বিচার চাচ্ছেন, ন্যায্য বিচার, পক্ষান্তরে যাদেরকে ফাঁসানো হয়েছে তারাও কিন্তু বাইরে এসে বলতেছেন যে আমরা এখন ন্যায্য বিচার চাই। তার মানে এখানে যে বিচারটা হচ্ছে, এই দুইটা বিচারই প্রশ্নবিদ্ধ, কারণ কোনো পক্ষে এই বিচারে সন্তুষ্ট হয় না। আর একটা জিনিস এখানে রাজনীতিবার একটা আছে। আপনি বাংলাদেশ ক্যান্টনমেন্টে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু একটা স্মৃতি বিজড়িত একটা বাড়ি মইনুল রোডে বাড়িটা ছিল। আপনি দেখবেন আপনি সেনাবাহিনীর আন্ডারে, এবং সব সময় উনি ছিলেন না, সব সেনাপ্রধানদেরই কিন্তু একটা বাড়ি আছে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে ওনাকে এই বাড়ির থেকে উচ্ছেদেরও কিন্তু একটা নকশা কিন্তু এটা ছিল। বিডিআর হত্যাকাণ্ডের পরে মানে তৎকালীন সরকার প্রধান এবং সরকারি দল বললেন যে আমরা নিহত যে সেনা অফিসার আছেন তাদের পরিবারকে আমরা পুনর্বাসন করব। সেই পুনর্বাসনটা কোথায়? সেই মইনুল রোডের বাড়ি, বেগম জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, তারেক রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, সেই বাড়ি থেকে তাকে উৎখাত করে তখন থেকে বিতাড়িত করে ওইখানে রীতিমতো তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে তাদেরকে, এখানেও আপনি লক্ষ্য করবেন যে সমস্ত সেনা অফিসারের পরিবাররা কিন্তু ওই বাড়ি নিতে চায় নাই, ওই ফ্ল্যাট নিতে চায় না, বলছে যে না, একজন সেনা অফিসারের পরিবারকে এখান থেকে উৎখাত করে, এবং উনি তো দেশের জন্য শহীদ হয়েছেন, তাকে উৎখাত করে আমাদেরকে যে বাড়ি দেওয়া হবে সেটা আমরা চাই না। অনেকে কিন্তু একটা বাধা দিয়েছিলেন, সরকার কিন্তু জোর করে চাপিয়ে দিয়ে। অর্থাৎ 3টা কাজ একসাথে হয়েছে। এক হলো ভারতের এজেন্ডা বাস্তবায়ন হয়েছে, 2 হলো বাংলাদেশের বিডিআরকে মানে শেষ করে দেওয়া হয়েছে,
তৃতীয়ত হলো রাজনীতিকভাবে বেগম জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়ে তার স্মৃতিচিহ্নটুকে মুছে ফেলে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত ছিল এবং এই তিনটা কাজের জন্য যারা বেনিফিশিয়ারি তারা লাভবান। আপনি যদি সাদা চোখে নাও দেখেন, আপনি গভীরভাবে চিন্তা করেন এতে লাভবান হয়েছে কে? লাভবান কিন্তু বাংলাদেশে হয় নাই, লাভবান হয়েছে পার্শ্ববর্তী দেশ। আর পার্শ্ববর্তী দেশ এবং বহিঃশত্রু এবং পার্শ্ববর্তী দেশ যখন লাভবান হয়, মানে আপনি দেখবেন তাদের সাথে যাদের যোগ সাজস হয়েছে রাজনৈতিকভাবে তারা হয়তো বা পয়তা নেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে চাপে রাখা হয়েছে। এটাই ছিল তৎকালীন সময়ের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। সেটি তো নিঃসন্দেহে ন্যায় বিচারের দাবি রাখে, ন্যায় বিচারের দাবি রাখে। আমি এবং একটি কমিশন হয়েছে, সেটি আমরাও আশা করব সেই কমিশন সুষ্ঠু সুন্দরভাবে একদম নিরপেক্ষভাবে কোনো প্রকারে পক্ষপাতিত্ব না করে এখানে একটা কমিশন রিপোর্ট দিবে। সেই রিপোর্টের অনুযায়ী যে সরকার এখন আছেন এবং আগামীতে যে সরকার আসবেন আশা করি সেই ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। কারণ এই কথাটা আপনাকে বলতেই হবে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি কোনো কারণে বিপন্ন হয়, আমরা 18 কোটি জনতার যে বাংলাদেশ, এই বাংলাদেশ আয়তনের দিক থেকে আমরা ছোট হতে পারি, কিন্তু জাতি হিসাবে শক্তি হিসাবে কিন্তু আমাদের বড় একটা অবস্থান কিন্তু সারা দুনিয়াতে আমাদের রয়েছে। আমাদের একটা ইতিহাস রয়েছে, আমাদের একটা ঐতিহ্য রয়েছে, আমাদের গৌরবোজ্জ্বল বীরত্বের ইতিহাস কিন্তু রয়েছে। 71-এর যুদ্ধ, 52-র যে আপনার ভাষা আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী যতগুলো আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু এই বাঙালি জাতির বা বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের কিন্তু বীরত্ব কথা রয়েছে। তা আমরা আশা করব যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিডিআর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে চৌকস অফিসারগুলা যারা শাহাদত বরণ করেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার হবে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এই যে সমস্ত অপশক্তির এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা আশা করব যে একটা নিরাপদ জায়গায় যাতে আমরা নিতে পারি, সেই ব্যাপারে সকালে আমরা চেষ্টা করব। ইমরান হোসেন, একই বিষয়ে আপনার কাছে জানতে চাই, বাহিনীর নাম পরিবর্তন করে কি বাহিনীর শক্তিমত্তা বা স্পিরিটকে ধ্বংস করা যায় কিনা? এবং মঞ্জু ভাই প্রত্যাশা করেন যে ন্যায় বিচার হবে। আসলে ন্যায় বিচারটা কোন মানদণ্ডে হবে? 2024-এর ডিসেম্বরে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে বিডিআর এই সংক্রান্ত একটা তদন্ত কমিশন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই কমিশনের সম্ভবত মেয়াদও আবার বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো তদন্ত কমিশনের কোনো রিপোর্ট আমরা পাইনি। সো আসলে এই বিষয়টা অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে। কিন্তু আমরা 2009-এর ঘটনা জানি, মূলত আধিপত্যবাদী শক্তি তাদের এদেশের দোসর আওয়ামী লীগের ক্ষমতাকে সুসংগত করার জন্য সর্বপ্রথম যে জাতীয়তাবাদী শক্তি মানে সশস্ত্র বাহিনীর এবং আমাদের বর্ডার গার্ড বিডিআর, তৎকালীন বিডিআর, তাদের এই দুইটা বাহিনীকেই মূলত ধ্বংস করে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যাতে তাদের ক্ষমতায় থাকার যে মানে প্রক্রিয়াটা যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে বাংলাদেশে আর বৈধভাবে কোনো সুষ্ঠু কোনো নির্বাচনই হতে দেওয়া হয় নাই। যেভাবে হোক তারা নির্বাচন একটা প্রক্রিয়ার মাধ্যমেই তারা ক্ষমতায় থেকেছে, কিন্তু বেসিক্যালি বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। সো এটা ছিল মূলত বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তি করায়ত্ত করার একটা প্রক্রিয়া। আমরা সাদা চোখে এটাই দেখতে পাই। কারণ হচ্ছে যে আমরা যদি দেখি যে এই ঘটনা যখন ঘটে তখন এটা যেভাবে মোকাবেলা করা উচিত ছিল সামরিক পদ্ধতিতে, সেটা করা হয়নি। সেখানে আলোচনা, প্রতিনিধি দল যাচ্ছে শাহরা খাতুনের নেতৃত্বে, তাপসের নেতৃত্বে, তো এইটা তো আসলে কখনোই হয় না। যে আমরা দেখেছি এর আগেও আনসার বিদ্রোহের সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল, সেটাকে যেভাবে বিএনপি মোকাবেলা করেছে সামরিক পদ্ধতিতেই করতে হয়, সামরিক বাহিনীর সমস্যা সামরিক পদ্ধতিতে মোকাবেলা করতে হয়। এইখানে সময় নিয়ে কিল করা হয়েছে আমাদের 57 জন আর্মি অফিসারকে, যাদেরকে পেছনে পাঠানো হচ্ছিল যারা ভালো ভালো অফিসার, গুলজারের মতো অফিসার, যারা তথাকথিত জঙ্গি দমনে যাদের ভূমিকা ছিল, যারা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী ছিল, বাংলাদেশপন্থী ছিল, তাদেরকেই আসলে হত্যা করা হয়েছে মূলত এই ক্ষমতার পথকে মসৃণ করার জন্য। সো আর কমিশনের এই দীর্ঘসূত্রিতা অবশ্যই আমাদের জন্য একটু ভাবান্তর ঘটায় যে আসলে এটার সঠিক তদন্ত রিপোর্ট আমরা পাবো কিনা। তবে আমরা প্রত্যাশা করি এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচার হওয়া উচিত, এই কারণে যেহেতু এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিডিআর পরিবর্তন করে বিজেপি করা হয়েছে, সেই বিজেপিও কিন্তু এখনো পর্যন্ত আসলে নৈতিকভাবে তারাও এটিকে খুশি না। হ্যাঁ, কারণ হচ্ছে যে ধরেন বিডিআরের যে ঐতিহ্য, আপনার বড়াইবাড়ি, রৌমারীর যুদ্ধ, নাফ যুদ্ধে তাদের যে গৌরব গাথা, ভারত এবং মায়ানমারের বিরুদ্ধে বাংলাদেশের যে বিজয়ের নায়ক ছিল এই বিডিআর, তো এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় যে বিডিআর নাম শুনলে বিএসএফ অথবা মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী যে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল থাকে সেটাকে আসলে নস্যাৎ করে দেওয়া হয়েছে, এটাকে বিজেপি করা হয়েছে। আমি আশা করি যে বাংলাদেশের
এখন যদি এই সরকার যদি নাও করে, পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকার বিডিআরের হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন। জি, ইমরান হোসেন, আপনার কাছে আরেকটি সংবাদ শিরোনাম আমরা দেখেছিলাম, 2011 সালের খবর, মনমোহনকে খালেদা জিয়ার চিঠি, টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ করুন। তিনি তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। তিনি বুঝতে পারলেন যে টিপাইমুখ বাঁধ দিলে বাংলাদেশের কি ক্ষতি হবে, বাংলাদেশ কোন কোন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। আমাদের মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত প্রতিটা সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা আছেন এবং আজকে তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকে রূপান্তরিত হয়েছেন তার এই দেশপ্রেমের কারণেই। কারণ এই টিপাইমুখী বাঁধ মূলত ভারত থেকে বরাক নদীর উপরেই দেওয়া হয়েছিল, যেটা শুধু বাংলাদেশের সিলেট অঞ্চল না, ভারতের যে মণিপুর এবং আসাম রাজ্যেরও যে প্রায় 3 কোটি বা 4 কোটি মানুষের যে জীবন জীবিকার সাথে এটার সম্পর্ক এবং এই পরিবেশগত যে ক্ষতির সম্মুখীন বাংলাদেশে হয়েছে, এবং এটা প্রতিবাদ করতে গিয়ে আমাদের ইলিয়াস আলীর মতো জাতীয়তাবাদী নেতাকেও খুন করা হয়েছে, দেশপ্রেমিক নেতা গুম করা হয়েছে। তো বেগম খালেদা জিয়া অবশ্যই বুঝতে পেরেছেন এবং তার দেশপ্রেম নিয়ে, মানে এটা কি তার এই বুঝতে পারার প্লটটি তৈরি হলো কি করে? না, এটা হচ্ছে দেখেন, এটা কি তার দেশপ্রেম না তার আসলে সুদূর প্রসারী যে পরিকল্পনা, কোনটি? দেখেন, ভারত বাংলাদেশের সাথে প্রায় 52টা নদীর উৎসমুখে বাদ দিয়ে রেখেছেন, সেই 1974-এ ফারাক্কা থেকে শুরু করে। তো বেগম খালেদা জিয়া তো জানেন যে আসলে ভারত বাংলাদেশের সাথে যে আগ্রাসন চালায় সেটা শুধু সামরিকভাবে না, এই পানি এবং পরিবেশগত আগ্রাসনও তার মধ্যে একটা। এবং এই বারাক নদীর উপর এই টিপাইমুখী বাঁধ নির্মিত হওয়ার ফলে দেশের যে কী পরিমাণ ক্ষতি হবে সেটা তিনি জানতেন, এটা সরকারও জানতো। কিন্তু ক্ষমতায় থাকার স্বার্থে তৎকালীন সরকার, এটা সম্ভবত 2011 সালের ঘটনা, নভেম্বর মাসে তখন খালেদা জিয়া মনমোহন সিংকে বলেছিলেন যে 2 দেশের যৌথ একটা কমিশন গঠন করুন এবং এটা মানে বাঁধ নির্মাণের ফলে কি ধরনের সমস্যা বা কী ধরনের সুবিধা হইতে পারে সেটা যৌথ সমীক্ষা করার জন্য। সো এইটা স্বাভাবিকভাবে কোনো দেশপ্রেমিক সরকার, কোনো দেশপ্রেমিক নেতা যদি থাকেন তিনি বলবেনই। তৎকালীন সরকার তার ক্ষমতা থাকার স্বার্থে ভারত বিরোধিতা করে নাই, ভারত যাই চেয়েছে তাই দিয়েছে। সো আলটিমেটলি বেগম খালেদা জিয়া ছিল বাংলাদেশের তখন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাকে প্রতিবাদ করতে হয়েছে এবং তিনি সেটাই করেছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ভারতের সাথে বাংলাদেশের যত ধরনের দ্বিপাক্ষিক ইস্যু আছে সব কিছুতেই বিএনপি এখনও আপনার তিস্তার জন্য কর্মসূচি পালন করতেছে। সো বিএনপি, বেগম খালেদা জিয়া অবস্থান বদলায়নি বিএনপি, অবশ্যই এটা কোনো সুযোগই নাই। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট, সেটাই। সো বাংলাদেশের জন্য যখন আপনি কথা বলবেন তখন কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা ভারতের বিরুদ্ধে, আসলে বিষয়টা তা না। আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি, সেটা কখনো ভারতের বিরুদ্ধে যাবে, কখনো মায়ানমারের বিরুদ্ধে যাবে, কখনো পাশ্চাত্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারে, কখনো পাকিস্তানের বিরুদ্ধে যেতে পারে। সো আমরা আসলে মূলত বাংলাদেশপন্থী, বেগম খালেদা জিয়া আমাদের সেই নেতৃত্ব দান করেন সবসময়। এ কারণেই তিনি আসলে ঘুরে ওই প্রস্তাব দিয়েছিলেন মনমোহন সিংকে। একই বিষয়ে মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। বাংলাদেশটা আপনি দেখছেন প্রায় 1400-র মতো নদ নদী বাংলাদেশ এখন পর্যন্ত বিদ্যমান। আজ থেকে 30 বছর আগে যদি কল্পনা করেন 1800-র মতো নদী মানে অস্তিত্ব বাংলাদেশে ছিল, এই আমাদের 56,000 বর্গমাইল। আপনার এই নদীগুলো আস্তে আস্তে ক্রমে কিন্তু সংকুচিত হচ্ছে, কমে যাচ্ছে। এর কারণ হলো বাংলাদেশের প্রত্যেকটা নদীর যে মুখ যেটা, সেটা হলো ভারতে, নেপালে কিংবা চায়নাতে কিংবা ভুটানে, এখান থেকে চলে আসতেছে। পরিকল্পিতভাবে একটা দেশকে পানি শূন্য করার জন্য, নদী শূন্য করার জন্য একের পর এক কাজগুলো করে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী বৃহৎ দেশ। এটারই বড় একটা অংশ প্রথম তারা শুরু করেছিল ফারাক্কা বাঁধ দিয়ে, সর্বশেষ এই কাজটা করতেছিল কিন্তু এখন এই টিপাইমুখী বাঁধ। টিপাইমুখ বাঁধ যখন করতেছিল তখন একটা আন্তর্জাতিক একটা সমীক্ষা বা যৌথভাবে একটা সমীক্ষা করার জন্য কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সরকারের উদ্যোগ নেওয়ার কথা ছিল। সরকার কিন্তু সেটা করে নাই এই কারণের জন্য। আপনি দেখেন 2008 সালের যে পাতানো নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ প্রকাশ্যে স্বীকার করছিল পার্শ্ববর্তী দেশের সহযোগিতা তারা সরকার গঠন করেছে। তো সুতরাং একটা সরকার যখন একটা রাষ্ট্রের বা দেশের সহযোগিতা নিয়ে আসে, তখন তাকে খুশি করার জন্য বা তাকে কিছু দেওয়ার জন্য তো তাদের কাজগুলো দেখবে তারা। এবং এটা সরকার প্রধান শেখ হাসিনা সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বলেছেন যে ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে। এটারই ধারাবাহিক অংশ হিসাবে টিপাইমুখ যখন হচ্ছিল, আপনি দেখবেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার। খালেদা জিয়া যখন
এই প্রস্তাব করেন, আওয়ামী লীগ তখন নাটক করার জন্য টিপাই মুখ বাদটাকে মানে বৈধতা দেওয়ার জন্য, ভারতকে খুশি করার জন্য রাজ্জাকের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল ওখানে পাঠায়, হেলিকপ্টার দিয়ে ঘুরে হেলিকপ্টার দিয়ে চলে আসছে। আপনি এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু আমার বক্তব্য না, সকলের বক্তব্য। এসে বলেছে না বাদ করা যায়, ওইখানে বাদ দিলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, কারণ রাজ্জাক সাহেবকে টোপ দেওয়া হয়েছিল যে একসময় তুমি পানি সম্পদ মন্ত্রী ছিলে, আবার তোমাকে মন্ত্রী বানানো হবে যদি তুমি আমার সাথে থাকো। তো গাদ্দারদের অবস্থান দিন দিন ওই রকমই অবস্থা হয়। আওয়ামী লীগও তারা সুরে ফেলছে, দেশও তারা এই ওইভাবে তার গ্রহণ তাকে করে নাই। এখন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, যেটা দেখেন জীববৈচিত্র্য ভাই যে কথাটা বলছেন, ইমরান ভাই যে কথাটা বলছেন, সিলেট থেকে শুরু করে আপনি মেঘনা পর্যন্ত, অর্থাৎ কুমিল্লা লক্ষ্মীপুরের বর্ডার দেখবেন, এই যে পানিগুলা চলে আসছে, সুরমা কুশিয়ারার যে নদীগুলা, যে পানিগুলা চলে আসবে, তিনটা জিনিস কিন্তু এখানে বিদ্যমান। আপনি দেখবেন এই নদীর মোহনা যদি সঠিক থাকে তাহলে মেঘনা সচল থাকবে, আর এই মেঘনা যদি সচল থাকে তাহলে বাংলাদেশের মৎস্যের যে আধার, বিশেষ করে ইলিশ, বাংলাদেশের যে গর্ব, যেটা নিয়ে ভারত সারা জীবন চিল্লেও এটার অস্তিত্ব তারা নিতে পারতেছিল না। আপনি এই নদীর পানিটা যখন কমে যাবে, দেখবেন পুকুরে আপনার মাছ চাষ করেন, খাবার কিন্তু আপনাকে দিতে হয়, মাছ কিন্তু হবে না, কিন্তু নদীতে কখনো মাছের খাবার দিতে হয় না। তাই উৎস মুখ থেকে যখন পানিগুলো এইভাবে সচল হয়ে চলে আসবে, এই যে মেঘনা হয়ে যে পানিগুলা যেটা চলে আসছে, যেটা মেঘনা যে পতিত হচ্ছে, যেটা কিশোরগঞ্জ ভৈরব হয়ে যেটা ঢুকতেছে, এইখানে এটাকে মৎস্যের আধার বলা হয়। এই মৎস্যের আধারগুলোতে এখানে ইলিশ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সুস্বাদু মাছগুলো এখানে কিন্তু উৎপাদিত হচ্ছে। এবং এই মাছগুলো যদি পানি না থাকে, পানির সাথে এমন এক ধরনের ওই মানে প্রবাহমান পানির সাথে এমন সব খাবার ওখানে উপাদানগুলো যেটা থাকে, যেটা মাছের খাবার, এই মাছগুলো, এই পানি যখন বন্ধ হবে মাছগুলো বন্ধ হয়ে যাবে, মাছ তখন অন্যদিকে চলে যাবে, তারপর অন্যদিকে চলে যাবে, মহিষবান পার হয়ে আপনার সুন্দরবন পার হয়ে ভারতের দিকে চলে যাবে। এটাও একটা কিন্তু পরিকল্পিত, এটা কিন্তু এক ধরনের কূটনীতি। এই কূটনীতিটার ভিতরে কিন্তু ভারত বরাবরই জিতে যাচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণের জন্য। আমাদের নেতা জনাব তারেক রহমান কিছুদিন পূর্বে বিবিসিতে একটা সাক্ষাৎকার কিন্তু বলেছেন যে আমি আমার পানির ন্যায্যতাও চাবো, আমি আমার ফেলানির লাট যত সীমান্তে আর কোনো কাঁটাতারে না থাকে সেটাও আমি চাবো। উনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন, আমরাও সে কথাটা বলতে ভাই বলেছেন, আমরা তিস্তা আন্দোলন করতেছি, এখন আপনি দেখছেন পদ্মা নদী, গঙ্গা নদীর আন্দোলনে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিন আগে হয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রবাহমান নদীগুলো যেগুলো ভারতের মুখ থেকে এসেছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা নদীর যে সচল যেগুলো আছে, সচল নদীগুলোর মুখে যাতে ভারত বাদ দিয়ে এরকম বাধা সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে আমরা সজাগ হওয়ার জন্য বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রত্যেকটা উইং, যৌথ নদী কমিশন যেটা আছেন জেআরসি, একে শক্তিশালী করা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ডকে আরও বৃদ্ধি করা, বাংলাদেশের নদী কমিশনকে শক্তিশালী করে সরকারের পক্ষ থেকে যাতে বোরাল ভূমিকা পার্শ্ববর্তী দেশ, সার্ক, এশিয়া, ওআইসি এবং আপনার জোট নিরপেক্ষ জোট যেটা আছে এটা, এবং পাশাপাশি জাতিসংঘের যাতে ভূমিকা রাখতে পারে, এই ব্যাপারে আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের পানি মন্ত্রণালয় একটি বড় মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় কি সঠিকভাবে কাজ করছে? বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের নদীগুলো নিয়ে বেশি কাজ করে, ইদানিং আরেকটা বাংলাদেশ নদী কমিশন সবচেয়ে বেশি কাজগুলো করে। এখন আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, বাংলাদেশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তিনটা জিনিস জড়িত। এই পানির সাথে কিন্তু মৎস্য জড়িত, পানির সাথে কৃষি জড়িত, পানির সাথে কিন্তু আপনার জলবায়ু জড়িত, মানে যেটা পরিবেশ, মানে চারটা মন্ত্রণালয়ের কিন্তু একদম সংযোগ এখানে রয়েছে পরিবেশের। আপনি দেখবেন এই মন্ত্রণালয়কে ছোট করার জন্য বা এই মন্ত্রণালয়কে খাটো করার জন্য বা এই মন্ত্রণালয়কে দুর্বল করার জন্য কিংবা পার্শ্ববর্তী দেশের লেজুর ভিত্তি করার জন্য কাদেরকে বিগত সময়গুলোতে, দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত দেখেন কাদেরকে এই মন্ত্রণালয়ের দায়িত্বগুলো দেওয়া হয়েছিল। আপনি দেখবেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, পানি সম্পদ মন্ত্রী ছিলেন বাংলাদেশের প্রখ্যাত যে ব্যক্তি ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং এল কে সিদ্দিকী। আপনি দেখেন খালেদা জিয়া 1991 সালে যখন ক্ষমতায় আসলেন, তখন মেজর জেনারেল মাজিদুল হক ছিলেন পানি সম্পদ মন্ত্রী, কৃষি মন্ত্রী ছিলেন, দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আপনি দেখেন রমেশ বাবুরে দিচ্ছেন মন্ত্রী, ঠাকুরগাঁও রমেশ বাবুরে মন্ত্রী দিচ্ছেন। উনি বলতেছেন যে পানির আবার মন্ত্রী হয় কেমনে, উনি প্রথম দিন জিজ্ঞেস করছিলেন, তো ওনাকে দিছে, বেশ ভালো কথা দিলেন। এরপরে কালকে দিলেন হলো শামীম সাহেব উপমন্ত্রী, এরপরে দিচ্ছেন জাহিদ ফারুকরে দিচ্ছেন মন্ত্রী করছেন। এই মন্ত্রণালয়কে করা হয়েছে সরাসরি, তারপরে থেকে কোনো মন্ত্রী দান নাই, প্রতিমন্ত্রী বানিয়েছেন, উপমন্ত্রী প্রতিমন্ত্রী বানিয়েছেন, যেটা প্রধান থাকবেন সরকার প্রধান নিজেই। অর্থাৎ ভারতের সাথে যে নেগোসিয়েশন গুলো সরকার প্রধান নিজেই করবেন, কোনো মন্ত্রীর যাতে এখানে মাতাবরি না থাকে এই ব্যবস্থাটা করবেন আর কি। আমার দেশের একটাই নদী আছে যেটা বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশে এটা গেছে আর কি, আপনি তো জানেন মনে হয় সেই নদীটা
কোন নদীটা বলেন? আমাদের ফেনী নদী যেটা, সেই ফেনী নদীর পানির ন্যায্যতা যেটা, এটা ভারত চেয়ে বসলো যে আমাদের এখান থেকে পানি দিতে হবে। আমাদের সরকার প্রধান সুন্দর করে নাচতে নাচতে গিয়ে আল্লাহর রহমতে ফেনী নদীর পানি তারা চাইছিলেন হলো 15 কিউসেক পানি, দিয়ে আসছেন 25 কিউসেক পানি। বলছেন অর্থাৎ একটা ছোট্ট নদী ফেনী নদী যেটা আপনার খাগড়াছড়িতে উৎপত্তি হয়ে আমাদের ফেনীতে যেটা মুহুরী নদী যেটা গেছেন আর কি, ফেনী নদী যেটা। তো এখন আপনি দেখেন আমরা চাওয়ার আগে দিয়ে দিয়ে দিচ্ছি। আমার একটা নদী যেটার উৎপত্তি আমার সাগরে মিশছে, আমাদের মোহনা আমাদের আর কি। তো সেই নদীর পানি যা চাইলেন ওই দেশের একটা কোন শহরকে নাকি তারা খাবার পানি সাপ্লাইয়ের জন্য এটা দিয়ে দিচ্ছেন, আমরা খুশি হয়ে দিয়ে দিলাম। বাট আমার দেশের এই 18 কোটি মানুষের জীবন জীবিকা যেখানে নির্ভর, যেখানে এই তিস্তা নদীর পানির চুক্তির জন্য এত কিছু করা হচ্ছে, তিস্তা নদীর পানি আমরা পাচ্ছি না। গঙ্গা নদীর পানি যেটা দেওয়া হচ্ছে সেটা আমাদের, আপনি শুষ্ক মৌসুমে দেখবেন গঙ্গা নদীর কি অবস্থা হচ্ছে, টিপাইমুখী বাদ দিয়ে আমাদেরকে আবার এই অঞ্চলটাকে মেরে ফেলার জন্য, অর্থাৎ হাওরের যে জীব বৈচিত্র্য সেটাও ধ্বংস করার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে। সবই কিন্তু হচ্ছে, আমি দেখেন ভারত কিন্তু তার নিজের স্বার্থ চাবে। পরবর্তীতে পানি সম্পদ মন্ত্রণালয় বা এই যে পানি নিয়ে যারা কাজ করেন এই মন্ত্রণালয়গুলোতে যে মনে করেন সাগর চুরি হয়েছে, জি, সেগুলোর তদন্ত হওয়া উচিত। অবশ্যই তদন্ত কমিশন করা উচিত এবং কমিশন করে বলা উচিত। আপনি দেখবেন এখন আরেকটা দেখেন, সীমান্ত নদী নামে একটা প্রকল্প বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আছে। এই সীমান্ত নদী, আমি বলবো এটা যে সীমান্ত নদীতে সে সীমান্তবর্তী যে সমস্ত নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোর উপর কাজগুলো এই প্রজেক্টটা কাজ করে। আমরা আশা করব দেশপ্রেমিক সাচ্চা জাতীয়তাবাদী লোক যাদের দেশের প্রতি মমত্ববোধ আছে তাদের এদের মতো দক্ষ প্রকৌশলী বা কর্মকর্তাদের যাতে এই সমস্ত প্রকল্পে নিয়োগ করে। ভিতরে কি এখানে ভূত আছে? অবশ্যই আছে, নাম আমি প্রকাশ করতে চাই না। ফেনীতে যখন এই নদীর চুক্তি যখন হয় আর কি এই পানিতে, তখন ফেনীতে একজন প্রকৌশলী ওখানে কাজ করছিলেন। উনি দাঁড়িয়ে মন্ত্রী এবং সচিবের সামনে তখন বলেছিলেন যে এই নদীর পানিটা নিয়ে গেলে তো বাংলাদেশের এখানে আমাদের ইরিগেশনটা মার খাবে এবং লবণাক্ততা বেড়ে যাবে, সমুদ্রের পানিগুলো ঢুকে যদি পানি প্রবাহ কমে যায়। এই কথা বলার সাথে সাথে পরের দিন তাকে ওখান থেকে বদলি করে দেওয়া হয়েছিল। তো এই অবস্থা কিন্তু বিগত দিনে ছিল বন্ধুরা, ভাইরা, এবং সরকারের সহ বাংলাদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে রাষ্ট্র পরিচালনা যিনি দায়িত্ব থাকবেন আগামীতে, আমরা কত স্পষ্ট করে বলতে চাই প্রকৃতপক্ষে সাচ্চা জাতীয়তাবাদী দেশপ্রেমিক লোক যারা, তারা যেন এই পানি সম্পদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে। পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং পানি সম্পদ এটা একদম কূটনীতি। এখানে কূটনীতির দেশকে বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মঞ্জু ভাই ধন্যবাদ। ইমরান হোসাইন, শেষ করব আপনার কাছ থেকে শুনে। পানি নিয়ে অনেক কিছু বলেন মঞ্জু ভাই, যদিও পানি নদী এবং পানি নিয়ে মঞ্জু ভাইয়ের ব্যক্তিগতও কিছু কাজ আছে, পেশাগতও কিছু কাজ আছে, যেই কারণে মঞ্জু ভাইয়ের কাছ থেকে একটু বেশি জানলাম। তা পানির অপর নাম জীবন, তা আসলে এই নিয়ে তো জীবন নিয়ে তো আমাদের আলোচনা হওয়া উচিত। আর মানুষের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভরশীল, সমুদ্রের উপর, নদীর উপর নির্ভরশীল। সো আলটিমেটলি মানে আমরা হয়তো ভারতের কিছু প্রত্যক্ষ আগ্রাসন দেখি, সীমান্ত হত্যা চোখে দেখা যায়, কিন্তু বাঁধ নির্মাণের ফলে পরবর্তী বাংলাদেশে আমরা এই ন্যায্যতা পাবো কিনা। হ্যাঁ, আমি ওটাই বলছি যে মানে আমাদের হওয়া উচিত যে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের যে বিলিয়ন না ট্রিলিয়ন ডলার যে ক্ষতিগ্রস্ত হয়েছে গত 50 বছরে বাংলাদেশের, এটা নিয়ে আসলে আমাদের খুব বেশি আলোচনা হয় না। বিকজ আমরা যেটা চোখে দেখা যায় সেটা নিয়ে বেশি কথা বলি। কারণ বাংলাদেশের এই পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের পরিবেশগত যে ক্ষতি হয়েছে এবং জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের যে হুমকি, এই সব কিছুর জন্য ভারত একটা বড় অংশে দায়ী। ঠিক আছে, আমরা নতুন সরকার আসার পরে, নির্বাচিত সরকার আসার পরে দেখেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ফারাক্কার বাঁধের তিস্তার পানির জন্য জাতিসংঘে গিয়েছিলেন ন্যায্যভাবে, সেখানে পরবর্তীতে গ্যারান্টি ক্লজ সহকারে কিন্তু ভারত চুক্তি করতে বাধ্য হয়েছিলেন। এই সাফল্য কিন্তু পরবর্তীতে আর কারো নাই। তো আমরা চাই যে পরবর্তী সরকার আসবেন, বাংলাদেশের পানির হিস্সা, সীমান্ত হত্যাকাণ্ড, ভারতের সাথে আমাদের যত বাইলেটারাল ইস্যুজ আছে সেগুলো সমতার ভিত্তিতে, এটা বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত যেহেতু সবসময় দাবি করে তারা বন্ধু রাষ্ট্র, আমরা আশা করি ভারত বাংলাদেশের জনগণের স্বার্থে, এই দেশের স্বার্থে বন্ধুসুলভ আচরণ করবেন এবং বাংলাদেশের পানির হিস্সা সহ সমগ্র ধরনের যত বাইলেটারাল ইস্যু আছে সেগুলো সমাধানের সাথে বাংলাদেশের সাথে কূটনৈতিকভাবে সমাধান করবেন। এই হচ্ছে আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ ইমরান ভাই, ধন্যবাদ মঞ্জু ভাই, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।